প্রিয় দর্শক বন্ধু নমস্কার। ভারতবর্ষে আজকে 18 বছর এবং তার বেশি পুরুষ জাতির উপর একটা ভয়ঙ্কর চাপ সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, একটা আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছে। কেন? কারণ ব্যাঙ্গালোরের একজন বিখ্যাত এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যক্তি, যিনি কর্মরত ছিলেন একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, তিনি 10th ডিসেম্বর 2024-এ সুইসাইড করেছেন। আপনারা বলবেন যে এটা এমন কি কথা, ভারতবর্ষে যে এই রকম প্রচুর পুরুষ মানুষ হাজারে হাজারে সুইসাইড করছে। অনেক কৃষক ঋণ করে শোধ করতে না পেরে সুইসাইড করছেন, অনেকে অনেক ব্যক্তিগত কারণে সুইসাইড করছেন। কিন্তু তাদের সুইসাইডের সঙ্গে এই সুইসাইডের একটা বিশাল ব্যতিক্রম রয়ে গেছে। কারণ এই যে ভদ্রলোক সুইসাইড করেছেন, অবশ্যই সুইসাইড একটা রোগ, সুইসাইডকে একটা রোগ বলেই মানি, কিন্তু তিনি কোন কোন প্রতিকূলতার জন্য সুইসাইড করেছেন এইটা আমাদের সমাজের সবাইকে জানতে হবে। এইটা শুধুমাত্র একটা পুরুষ জাতির উপর থ্রেট নয়, এটা নারী জাতির উপরও থ্রেট। কারণ সেই পুরুষ মানুষটিরও একজন মা আছেন, যিনি আজকে ঘন্টায় ঘন্টায় অজ্ঞান হয়ে যাচ্ছেন। একটা ট্রমা কাজ করছে ওনাদের মধ্যে। কেন সুইসাইড করতে গেলেন? উনি তো ভালো বেতন পেতেন, উনি একটা ভালো কোম্পানির একটা এক্সিকিউটিভ র্যাঙ্কের ব্যক্তি ছিলেন, ম্যানেজমেন্টের। উনি বাধ্য হলেন সুইসাইড করতে। সেই আসল রিয়েল ফ্যাক্টটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো। বেশি দিন আগের কথা নয়, 10th ডিসেম্বর, 48 ঘন্টা আগে ঘটনাটা ঘটে গেছে। এবং ইউটিউবের মাধ্যমে 24 আওয়ার্স এগো আমার কাছে এই খবরটা এসে গেছিল। আর আজকের এই আনন্দবাজার পত্রিকার 6ষ্ঠ পাতায় 6th পেজে এই ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আমার একান্ত অনুরোধ, এই আনন্দবাজার পত্রিকার 6th পেজ অর্থাৎ 6ষ্ঠ পাতাটির একদম উপরে এই খবরটি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই প্রথম পাতাতেও হাইলাইটস করে দেওয়া আছে যুবকের মৃত্যু বিতর্ক সম্পর্কে। এই যুবকটির মৃত্যুতে সমাজ মাধ্যমে একটা বিশাল বিতর্কের ঝড় উঠে গেছে। কি সেই ঝড়? না, পুরুষ মানুষদের কাছে বিবাহ করা উচিত না উচিত নয়। বিবাহ করলে 498A বলে সেকশন আছে, সেই সেকশনে মহিলাদের প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু সেইটা যখন হয়েছিল ভারতের স্বাধীনতার পরে এই আইনটা, তখন মহিলাদের উপর প্রচুর অত্যাচার হতো, মহিলাদের পণ প্রথার বলি হতো। ওনাদের বাধ্য হয়ে সুইসাইড করতে হতো, অনেককে মেরেই ফেলে দিত। অনেক বধূ নির্যাতনে দেখা যাচ্ছে যে গায়ে
কেরোসিন ঢেলে পেট্রোল ঢেলে মেরেই ফেলে দিয়েছে, আরো বিভিন্ন প্রক্রিয়ায়। কিন্তু বর্তমানে কি হচ্ছে, এই 498A এই সেকশনটির অপব্যবহার হচ্ছে, এবং সেটা শুধু মাত্র হাইকোর্ট বা লোয়ার কোর্ট নয়, সুপ্রিম কোর্টের একজন নয়, দুইজন বড় জাজ দুদিন আগে এই সম্পর্কে বলেছেন, রায় দিয়েছেন। অনারেবল সুপ্রিম কোর্ট জাজেস, এই দুজনের নাম হলো বি.ভি. নাগরত্না এবং আরেক অনারেবল জাজের নাম হলো কোটেশ্বর সিনহা। এই দুজনের বেঞ্চ কি বলছে আমাদের খুব চিন্তার করা কথা, আমাদের খুব ভাবিয়ে তুলছে। কি বলছে, যে এটা মিসইউজ অফ 498A সেকশন। তাহলে আমাদের এবার অতুল সুভাষের ট্রু ফ্যাক্টটা জানতে হবে। কি ট্রু ফ্যাক্ট? না, এই অতুল সুভাষ ম্যাট্রিমনি দেখে, উনি নিজে হোক বা ওনার ফ্যামিলি মেম্বার্সই হোক, ম্যাট্রিমনি ওয়েবসাইটটি দেখে ওনার বিবাহ স্থির করেছিলেন উত্তর প্রদেশের জৌনপুরের বাসিন্দা উনি তখন জৌনপুরের বাসিন্দা নন, উনি বর্তমানে বোধহয় ব্যাঙ্গালোরে এই অ্যাক্সেঞ্চুরে, যতদূর আমি শুনেছি সমাজ মাধ্যমে, অ্যাক্সেঞ্চুরে উনি কর্মরতা। ওনার নাম হচ্ছে নিকিতা সিংহানিয়া। ওই নিকিতা সিংহানিয়ার বিবাহ হয়েছিল 2019 সালে। এবার যথারীতি তাদের একটি পুত্র সন্তান হয়, এবং বিবাহের 2 বছর পরেই নিকিতা সিংহানিয়া তার বাপের বাড়ি যাবে বলে তার পুত্র সন্তানকে নিয়ে চলে গেলেন উত্তরপ্রদেশের জৌনপুরে। আর এই ভদ্রলোক অতুল সুভাষ। অতুল সুভাষ একটা ডায়মন্ড, আমরা একটা ডায়মন্ডকে হারিয়েছি, ভারতবর্ষ একটা ডায়মন্ডকে 10 ডিসেম্বর হারিয়ে ফেলেছে। সেটা রোগ হোক, আত্মহত্যা একটা রোগ, এটা আমিও মানি, কারণ আত্মহত্যা সলিউশন নয়, লাস্ট সলিউশন আত্মহত্যা কখনোই হতে পারে না। কিন্তু কি কারণে উনি বাধ্য হয়েছেন আত্মহত্যা করতে, সেইটা ওনার স্টেটমেন্টে লিখে রেখে গেছেন। শুধু স্টেটমেন্টে লিখে রাখেননি, ওনার একটা 90 মিনিটস, আত্মহত্যা করার আগে 90 মিনিটসের একটা সেলফ ভিডিও করেছেন। ওই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আপনারা, আমি দেখালাম না, কেননা অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন ওনার ওই ভিডিও দেখলে, তাই জন্য আমি দেখালাম না। তা এবার ঘটনা হচ্ছে, উনি থাকতেন কোথায়? উনি থাকতেন ব্যাঙ্গালোরে মারাঠা পল্লী অঞ্চলে, এবং উনি 90 মিনিটসের একটা ভিডিও, সেলফ ভিডিও বানিয়েছিলেন, এবং তার সঙ্গে একটা লং ডেথ নোট দিয়ে গেছিলেন 24 পাতার, ভাবতে পারেন 24 পাতা। এবং তার ছত্রে ছত্রে তার উপর কি মেন্টাল টর্চার করা হয়েছে ওই 2021, 3 বছর, এই 3 বছর ধরে ওনার উপর কতটা মেন্টাল টর্চার হয়েছে সেইটা উনি লিখে রেখে গেছেন, এবং ভিডিও করে রেখে দিয়ে গেছেন, 90 মিনিটসের ভিডিও, যেটা আগেই বললাম। এখন কথা হচ্ছে যে জৌনপুরে উনি থাকেন, উনি কর্মরত ছিলেন ব্যাঙ্গালোরে অ্যাক্সেঞ্চুরে, আর কেস করলেন কোথায়? ওনার হাজব্যান্ডকে হ্যারাস করার জন্য উত্তরপ্রদেশের জৌনপুরে। ভাবুন একবার। এবং এই 3 বছরে ওনার হাজব্যান্ডকে, অর্থাৎ অতুল সুভাষকে 120 বার
ছুটি নিয়ে ওখানে হাজিরা দিতে হয়েছে। ছুটি গেল তো গেলই, সে তো গেলই, হ্যাঁ, টাকা পয়সাটা এখানে ম্যাটার করছে না, ম্যাটার করছে মেন্টাল হ্যারাসমেন্ট। 120 দিন 3 বছরে, মানে বছরে 40 দিন, তাহলে মাসে কত হলো? 3 দিনের বেশি, ধরুন কোনো কোনো মাসে 4-5 দিনে হয়তো যেতে হয়েছে। এবার জৌনপুরে পারিবারিক একটি আদালতে ওনার মামলাটি চলেছিল, মানে লস করে দিয়েছিল ওনার ওয়াইফ, মানে মিসেস নিকিতা সিংহানিয়া। হ্যাঁ, তা এবার ওই জৌনপুরের যে বিচারপতি উনি ছিলেন কে না, জৌনপুর পারিবারিক আদালতের বিচারক ছিলেন, আনন্দবাজার পত্রিকাতেও আছে, নামটা আপনারা দেখে নেবেন, শ্রীমতী রীতা কৌশিক। শ্রীমতী রীতা কৌশিক ছিলেন ওনার এই মামলার বিচারক, আর কি বিচারক বা যাই হোক, শ্রীমতী রীতা কৌশিক, তার আদালতে এই কেসটা চলছিল। তা এবার অ্যালিগেশন কি এনেছিলেন নিকিতা সিংহানিয়া এবং তার পরিবারের সদস্যরা, শুনে নিন ভালো করে শুনে নিন। অ্যালিগেশনটা হচ্ছে যে বিবাহের কিছুদিন পরেই ওনার ফাদার ইন ল, অর্থাৎ এই অতুল সুভাষের ফাদার ইন ল, মানে শ্বশুর মশাই মারা যান। উনি রোগ ভোগ করছিলেন এবং রোগ ভোগ করতে করতে মারা যান, অথচ কিছুদিন পরেই মারা যান, মানে ওই 2017-18 মধ্যেই মারা যান। হ্যাঁ, 17তে বিয়ে হয়েছে, 17-18 মধ্যেই মারা যান। অথচ যখন কেস ফাইল হচ্ছে 2021-এ, তখন বলছেন ওনার এগেনস্টে চার্জ এনেছেন, যেটা নিকিতা সিংহানিয়া এবং হার ফ্যামিলি, সেটা বলছেন যে ফাদার ইন ল died soon after his marriage for dowry demand. বুঝুন একবার ঠালা, ডাউরি ডিমান্ড। হ্যাঁ, এবার ডাউরির কেস করে দিয়েছে 498A, তো ডাউরির ধারা হয়, এবং উনি ক্লেম করেন প্রতি মাসে মেনটেনেন্স বাবদ, কোনো কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছি 50,000, কোনো কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছি 40,000 টাকা পার মান্থ মেনটেনেন্স। আচ্ছা, এটা তো গেল মেনটেনেন্স তার বাবদ। এবার ছেলের বাবদ কত? ছেলে আস্তে আস্তে বড় হয়ে উঠছে, ছেলেটা ছোট নেই, ছেলে ধরুন প্রায় 4 বছর মতো, 3-4 বছর বয়স মতো হয়ে গেছে। এবার তার তো পড়াশোনার খরচ আছে, হয়তো মেডিকেল খরচও আছে। এবার তার বাবদ যে ডিমান্ড উনি করছেন, মানে সে ডিমান্ড শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, আশ্চর্য হয়ে যাবেন। ডিমান্ড হচ্ছে ছেলের বাবদ, ছেলের পড়াশোনা, মেডিকেল, খেলাধুলা ইত্যাদি বাবদ প্রায় 3 থেকে 5 লাখ টাকা প্রতি মাসে ডিমান্ড করছেন। এই গেল পারিবারিক আদালতে রীতা কৌশিকের কোর্টের এজলাসে এবং রীতা কৌশিক দিয়েও দিল, তার জাজমেন্ট দিয়ে দিল, এটা তোমাকে দিতে হবে। কিন্তু এইবার যে অতুল সুভাষ, উনি বললেন যে এইটা একটু মানে একটু নয়, অনেকটাই মানে বেশি চার্জেস হয়ে যাচ্ছে। উনি মাইনে পান ভালোই, ঠিক আছে, কিন্তু তাই বলে ওনার এত মাসে মাসে 3 লাখ টাকা ছেলের বাবদ দিতে হবে, স্ত্রীর বাবদ 50,000 টাকা দিতে হবে। এই 3 থেকে 5 এবং ক্রমাগত বাড়ছে, এই অ্যামাউন্টটা কিন্তু ক্রমাগত বছর বাড়ছে। তা এ ভদ্রলোক অতুল সুভাষ, ইনি তো এনার আইকিউ তো অনেক বেশি, আমার আপনার থেকে এনার আইকিউ অনেক বেশি। কেন? উনি আজকের দিনের যুবক,
34 বছর মাত্র বয়স ছিল, 34 ইয়ার্স অনলি। তা উনি নিশ্চয়ই জানেন যে সুইসাইডটা কোনো সমাধান নয়, সুইসাইড আলটিমেট সলিউশন কখনো হতে পারে না। তা উনি তাই জন্যই ওনার ভিডিওতে এবং স্টেটমেন্টে ক্লিয়ারলি লিখেছেন ওনার উপর কি কি মেন্টাল টর্চার হয়েছে, যার জন্য আজকে ভারতবর্ষে যে আইন আছে 498 এর মিসইউজ হচ্ছে। এর জন্য যারা শিক্ষিত ভারতীয় পরিবারদের প্রত্যেককে একবার নয়, 10 বার নয়, 1000 বার ভাবতে হচ্ছে যে লাভ ম্যারেজ হোক বা ম্যাট্রিমনি সাইট থেকেই বিয়ে হোক, যে কোনোভাবে বিয়ে হোক, একটা সাক্ষী তো থাকছে। তার বাবদ তার এগেনস্টে 498 এতে যে কোনো জায়গায় পারিবারিক আদালতেই কেস করা যাবে। এবার গেল। তা এবার শুধু পুরুষরাই নয়, মহিলারাও তো এতে অ্যাফেক্টেড হচ্ছেন। অতুল সুভাষের মা এখন সাংবাদিকরা গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করছেন, উনি মানে 5 মিনিট অন্তর অন্তর অজ্ঞান হয়ে যাচ্ছে, 5 মিনিট অন্তর অন্তর অজ্ঞান হয়ে যাচ্ছে। হবেনি, একটা বিশাল মানসিক চাপ যাদের উপর যায়, এরকম অনেকের উপর চাপ যাচ্ছে, এগুলো খবরে আসছে না, কিন্তু তারা আত্মহত্যা করছে না বলে খবরে আসছে না। তারা যদি আত্মহত্যা করতো তাহলে খবরে আসতো। কি বলেছে শুনুন। মামলা চলাকালীন নিকিতা সিংহানিয়া জাজের কাছে যে ইফ হি ওয়াজ নট এবল টু গিভ দ্য মানি, তার আগে সেটেলমেন্টের জন্য কত টাকা নিকিতা সিংহানিয়া ডিমান্ড করেছিল না, সেটেলমেন্ট করে দেবো একবারে রফা দফা 3 কোটি টাকা ডিমান্ড করছিল, 3 কোটি টাকা। এবং এই অতুল সুভাষ বুঝে গেছিল উনি যদি আজকে 3 কোটি টাকায় রাজি হয়ে যান, পরের দিনই এই নিকিতা সিংহানিয়া বলবে না 3 কোটিতে হবে না, 5 কোটি দিতে হবে। মানে এটা রীতিমতো একটা ব্ল্যাকমেল, রীতিমতো। এবং এতে মহিলারাও এফেক্টেড হচ্ছে, এটা কিন্তু মহিলাদেরও বোঝা উচিত। এই খবরটা কিন্তু মহিলাদের কাছেও যাওয়া উচিত, কারণ অনেকেরই ভাই আছে, দাদা আছে, ছেলে তো আছেই, পুত্র আছে, এই পুত্র শোক। এইবার দেখুন 3 কোটি টাকা ডিমান্ড করেছে অ্যাট এ টাইম। এবার নিকিতা সিংহানিয়া কি বলছে? নিকিতা সিংহানিয়া বলছে সবাই আছেন প্রেজেন্ট কোর্টে, তখন বিচারপতি মানে বিচারক এবং আদার ফ্যামিলি মেম্বার্স অফ নিকিতা সিংহানিয়া, আর অতুল সুভাষ তো আছেনি। তখন নিকিতা সিংহানিয়া ব্যঙ্গ করে বলছেন ইফ হি ওয়াজ নট এবল টু গিভ দ্য মানি, why does not he end his life? ভাবতে পারেন আপনারা, ভাবতে পারেন এইভাবে কোনো মহিলা, তাদের ডিভোর্স কিন্তু এখনো হয়নি, তারা এখনো স্বামী স্ত্রী, এইভাবে কোনো মহিলা সর্বসমক্ষে তার স্বামীকে বলতে পারে যে যদি তুমি টাকা না দিতে পারো তাহলে তুমি সুইসাইড করে নাও? তখন the judge was laughing. The judge was laughing. রীতা কৌশিক একজন মহিলা বিচারক হয়ে তার এই কোর্টে, the judge was laughing in the court over this statement. হাসছিলেন, অট্টহাসি করছিলেন, অর্থাৎ ব্যঙ্গ করছিলেন অতুল সুভাষকে, যে করে দেখাও না ভাই, আত্মহত্যা করে দেখাও না। তখন অতুল সুভাষ প্রত্যেককে, বিশেষ করে জাজকে
প্রশ্ন করলেন যে আমি আত্মহত্যা করলে কি প্রবলেমের সলিউশন হয়ে যাবে, আমি আত্মহত্যা করলে তো কোনো সমাধান হবে না, এটা কি কোনো সমাধান হবে? তখন বিচারক বলছে তুমি আত্মহত্যা করলে মানে আপনি আত্মহত্যা করলে অটোমেটিক্যালি আপনার স্ত্রী সব সম্পত্তির মালিক। বুঝুন এবার, স্বামী যদি রোগ ভোগ করে মারা যান, অ্যাক্সিডেন্টালি মারা যান বা সুইসাইড করেই মারা যান, তার স্ত্রী কিন্তু তার 100% সম্পত্তির মালিক। সে আপনি ব্যাংক অ্যাকাউন্ট বলুন, ফ্ল্যাট বলুন, মানে অ্যাসেটস যেগুলো সব 100%-এর মালিক, কিন্তু লায়াবিলিটির মালিক হন না, অনলি অ্যাসেটসের মালিক হন। ওনার হাজব্যান্ডের যদি কোনো ডেট থাকতো, উনি কিন্তু ডেট শোধ করার ওনার দায়িত্ব ছিল না। এই অ্যাডভান্টেজটা কিন্তু মহিলাদের রয়ে গেছে, হাজব্যান্ডদের কিন্তু নেই। মানে জাস্ট অপোজিটটা আপনারা চিন্তা করুন, যদি কোনো ওয়াইফ সুসাইড করেন এবং তার আগে বিপুল পরিমাণ লোন ব্যাংক থেকে নিয়ে থাকেন, হাউজিং, কার, এই সমস্ত, তার কিন্তু দায় স্বামীদের নিতে হয়। তা এইবার ব্যাপারটা হলো যে অ্যাট এ টাইম 3 কোটি টাকা ডিমান্ড করেছে। এবার অতুল সুভাষ সেটা দিতে রাজি হলেন না। হ্যাঁ, উনি বললেন যে ওনার উপর তো এটা মেন্টাল টর্চার হচ্ছে। তাহলে উনি শেষ পর্যন্ত ওনার জীবনটা এমন হয়ে গেছিল, মানে মাসে বুঝতেই পারছেন, আমি হিসেব করে দেখালাম একটা 120 দিন ওনাকে 3 বছর যেতে হয়েছে। সে অনুযায়ী কত বললাম, 5 দিন, প্রায় 4-5 দিন ওনাকে ওই ব্যাঙ্গালোর থেকে ওই ছোটাছুটি করতে হচ্ছে ইউপিতে, জৌনপুরে। তখন উনি বেছে নিলেন আত্মহত্যার ব্যাপারটা। তা আত্মহত্যা আলটিমেট সলিউশন নয়, আমি আগেই বলেছি, সুইসাইড ইজ নট এনি আলটিমেট সলিউশন। আচ্ছা, এইবার দেখুন, আসুন এবার ওনার ভাইয়ের স্টেটমেন্ট, মানে যিনি আত্মহত্যা করেছেন, অতুল সুভাষ। অতুল সুভাষের ভাই, ওনার নাম বিকাশ, যাই হোক, ওনার ভাইয়ের নাম বিকাশ। তা উনি কি করলেন, উনি বললেন যে এইরকম ব্যাপার, এই বিবাহের পরে 2 বছর পরই চলে যান এবং কেস ফাইল করে দেন। আর ওনাকে লাস্ট কল করা হয়েছিল উনি সুইসাইড করেন 8 তারিখে। 8 ডিসেম্বর ওনার ভাইকে অতুল সুভাষ ফোন করেছিলেন। তারপর থেকে আর অতুল সুভাষের সঙ্গে কন্ট্যাক্ট হয়নি। হ্যাঁ, যেদিন সুইসাইড করেন অর্থাৎ 10 ডিসেম্বর, ঠিক তার পরের দিন উনি ফোন খুলে দেখতে পান ওনার কাছে একটা মেসেজ এসছে মেসেঞ্জারে যে ওনার ভাই সুইসাইড করেছেন। তখন উনি ওই ফ্যামিলি নিয়ে ব্যাঙ্গালোরে যান, কর্ণাটকের ব্যাঙ্গালোরে, এবং গিয়ে ওই মারাঠাপল্লী মনে হয় ব্যাঙ্গালোরের গিয়ে ওনারাও একটা কেস লজ করেন। হ্যাঁ, বিকাশ কুমার হচ্ছে ব্রাদার অফ অতুল সুভাষ। তা বিকাশ কুমার কি করলেন, বিকাশ কুমার এই সমস্ত ফ্যাক্টস জানিয়ে সুপ্রিম কোর্টে কেস ফাইল করে দিলেন
হাইকোর্টেও কর্ণাটকের ব্যাঙ্গালোরে হাইকোর্টেও ওরা করলেন। এবং এই এফআইআরটা করেছে ওই যে ফ্ল্যাটে মারাঠা পল্লী ইয়ের এখতিয়ারে আছে থানাটা, পুলিশ স্টেশনটা। তা মারাঠা পল্লী পুলিশ স্টেশনে ওনারা ফাইল করলেন, যে কেস লস করলেন যে আমার দাদাকে মেন্টালি টর্চার করে সুইসাইড করতে বাধ্য হয়েছে। এটা সুইসাইড নয়, এটা মেন্টাল টর্চারের খুন, এই হিসাবে ট্রিট করুন। এইবার ওটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবধি চলে গেছে। সারা মানে সোশ্যাল মিডিয়া কেঁপে যাচ্ছে এই খবরে। এখন মেইন যে প্রশ্ন পুরুষদের কাছে, মেইন প্রশ্ন যে তারা বিবাহ করবে কি করবে না। বিবাহ করবে, আজকে ধরুন তারা কেন বিবাহ করবে? তারা লিভ টুগেদার করতে পারে বিবাহ না করে। কারণ বিবাহ করে যত লায়াবিলিটি, বিবাহ না করলে তার সে লায়াবিলিটি থাকে না। এটা একটা মানে কি বলবো, খুব সামান্য লেখাপড়া জানা লোকও এখন আমি দেখতে পাচ্ছি, কিছু আমাদের এই সমাজে কিছু লোককে দেখতে পাচ্ছি, বুদ্ধিমান লোক, তাদের আমি বলি খুব বুদ্ধিমান লোক, লেখাপড়া খুব বেশি জানেন না কিন্তু খুব বুদ্ধিমান। যেমন আমি যার কাছ থেকে মাছ কিনি, বাজারে যার কাছ থেকে মাছ কিনি, ছেলেটির বয়স কত হবে? ছেলেটির বয়স 38-40 এরকম হবে। তা আমি ওকে প্রায় জিজ্ঞেস করি যে ভাই তুমি বিয়ে করছো না কেন? তখন সে বলে যে দাদা আমি ভালো আছি, আমার বিয়ে করলে আমার স্বাধীনতা চলে যাবে। যাই হোক, ওনার একটা পার্সোনাল একটা অপিনিয়ন, উনি ওনার মাকে নিয়ে আছেন, মাকে দেখাশোনা করেন। আবার আমার ফ্ল্যাটের উপরে, ঠিক উপরে একটি ভালো ছেলে থাকেন, উনি খুবই পড়াশোনা জানা, উনি ইভেন্টসের কাজ করেন, খুবই সুন্দর দেখতে, এবং উনিও বিয়ে করেননি, এবং ওনার এজ প্রায় 50+, উনিও করেননি। কেন না? তাহলে ওনার মাকে যে আসবে সে দেখবে না এবং মার উপর টর্চার হবে। জাস্ট এই লজিকে উনি বিবাহ করেননি এবং খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি সব সময় ওনার সঙ্গে দেখা হলে আমি এই কথাটা বলি। এইবার সমাজে একটা বিশাল একটা প্রবলেম আসতে চলেছে। যারা বুদ্ধিমান তারা বুঝছে এবং হাজারবার চিন্তা করছে যে বিবাহ করবে কি করবে না, প্রেম করে বিবাহ করবে কি করবে না, না লিভ টুগেদার করবে। তাহলে লিভ টুগেদার করাই ভালো, সম্মানের সঙ্গে থাকো। যদি তোমার মতের মিল না হয় তাহলে তোমরা আলাদা হয়ে যাও, কেউ বাধা দিচ্ছে না। কারণ আমাদের আদালতের উপর সম্মান। আরেকটা কথা বলা হয়নি, এইবার যেটা মেজর একটা যেটা এই ইয়েটা অতুল সুভাষ ওর স্টেটমেন্টে, ওনার স্টেটমেন্টে লিখেছেন এবং ভিডিওতেও বলেছেন যে জাজ ছিলেন এই পারিবারিক আদালতের শ্রীমতী রীতা কৌশিক, উনি পার্সোনালি অতুল প্রসাদকে ওনার চেম্বারে ডেকে ওনার স্ত্রী সামনে, অর্থাৎ ওই সিংহানিয়া, মিসেস সিংহানিয়া, সেই সিংহানিয়ার সামনে, ওনার স্ত্রীর সামনে বলছেন, নিকিতা সিংহানিয়াও ছিলেন, অতুল প্রসাদও ছিলেন যিনি সুসাইড করেছেন, আর কয়েকজন ফ্যামিলি মেম্বার্স ছিলেন, কিন্তু নিকিতা সিংহানিয়ার বলছেন যে আপনি 3 কোটি টাকা দিয়ে কেসটা সেটেল করে নিন। এবার এটা কিন্তু আমার বা সমাজ মাধ্যমের কথা নয়, এটা যে ব্যক্তি সুইসাইড করেছেন তার কথা। এবার ধরুন
সবাই মিথ্যা কথা বলতে পারে, কিন্তু একটা মৃত ব্যক্তি তার মৃত্যুর জন্য এতটা মিথ্যা কথা বলতে পারেন না। শুধু তাই নয়, বলছে এনাকে 3 কোটি টাকা দিয়ে দিন আর আমাকে 5 লাখ টাকা দিয়ে দিন। জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা, এটা যেটা খবর পাচ্ছি সেটাই। আনন্দবাজারেও একই খবর লেখা আছে, কারণ আনন্দবাজার পত্রিকাকে আমি খুব ভালো বিলিভ করি, কারণ এখানে যে সমস্ত রিপোর্টার্সরা আছেন তারা হেঁজি পেজি রিপোর্টার নয়, ওনাদের দুর্দান্ত মানে নলেজেবল, শুধু বাংলা ভাষা নয়, ইংলিশ এবং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এবং কি করে রিপোর্টিং করতে হয় একটা খবর দেওয়ার আগে 1000 বার ওনারা যাচাই করে নেন যে খবরটা ঠিক না ভুল, কারণ ভুল যদি হয় তার পানিশমেন্ট খেতে হবে আনন্দবাজার পত্রিকাকেই। এইবার কথাটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এইখানে, যেটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি ভিডিওতে। আমার তো অ্যাকচুয়ালি সময় খুব কম, অল্প, আমি বেশি বলতে পারছি না, এবং কোনো কিছু গুছিয়ে বলছি না, আপনারা বুঝতেই পারছেন। আমি শুধু কতগুলো তথ্য লিখে নিয়েছি এবং তথ্য লেখার ভিত্তিতে এই ভিডিওটা করছি প্রেজেন্ট। আর নিউজ এইগুলো একটা ক্যাটাগরি হয়, এই নিউজ ক্যাটাগরিতে আমি কোনোদিনও কোনো লং ভিডিও করিনি। আমার 2টো চ্যানেল আছে ইউটিউবে, ঠিক কথা, কিন্তু সেগুলো দুটোই হচ্ছে শর্ট ভিডিও চ্যানেল। তা 2টো শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে একটা শর্ট ভিডিও চ্যানেল আমার এনগেজ হয়ে আছে, কারণ ওটা খালি শর্ট ভিডিওই করি। আর আমি এই শর্ট ভিডিও চ্যানেলটায় করছি, আশা করি ইউটিউব নিশ্চয়ই এটা ব্যাপারটা ইমার্জেন্সি বুঝে আপনাদের কাছে নিশ্চয়ই সেন্ড করবে। তা এবার ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের এবং 140 কোটি ভারতীয়দের মধ্যে যারা আর কি 18 বছরের উপরে পুরুষ মানুষ আছে, তাদের বিশেষ করে ভাবতে হবে, যাদের বিবাহ হয়নি, যে তারা কি করবেন। অবশ্যই বিবাহ করবেন, কেন বিবাহ করবেন? বিবাহ না করে এটা একটা সায়েন্টিফিক ব্যাপার। আজকে যদি পপুলেশন কমে যায় পৃথিবীতে, সেটাও একটা মুশকিলের ব্যাপার। আবার পপুলেশন খুব বেড়ে যায়, যেমন ভারতবর্ষের ক্ষেত্রে বা চায়নার ক্ষেত্রে, এটাও একটা বিরাট প্রবলেমের ব্যাপার, যার জন্য নাকি চায়নাতে একসময় আইন এনেছিল 1 সন্তানে, কিন্তু এখন ওদের আবার দেখছে পপুলেশন খুব কমে যাচ্ছে, মানে বুড়োদের সংখ্যা খুব বেশি আর ইয়াং জেনারেশনের সংখ্যা খুব কমে গেছে, ফলে ওরা আবার 3 সন্তানের নীতিতে ফিরে এসছে। আপনারা জানেন যে 1970-75 সালে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন হাম দো হামারে দো এই স্লোগানটা ছিল। কেন না, আমাদের জনসংখ্যা একটা বিস্ফোরণ হচ্ছিল, বিশাল বিস্ফোরণ, এবং তার জন্য অনেক নীতি উনি নিয়ে এসেছিলেন। যাই হোক, ওই বিতর্কিত, কারণ আমি পলিটিক্স করি না, আমি পলিটিক্স ভালোবাসি না, পলিটিক্স করি না, হ্যাঁ, সেই পলিটিক্সের মধ্যে যাচ্ছি না যে কোনটা উনি ঠিক করেছিলেন, কোনটা উনি ভুল করেছিলেন, কিন্তু উনি এটা করেছিলেন যে এটা ফ্যামিলি প্ল্যানিং। তা এখন আর ফ্যামিলি প্ল্যানিং করতে হবে না, এই 498A এটাই যথেষ্ট। যারা বুদ্ধিমান তারা যে ধর্ম অবলম্বন করেই চলুন, ধর্মাবলম্বী হন নাই কেন, তারা বিয়ে করার আগে, মানে ম্যারেজের আগে একবার ভেবে দেখবেন, একবার নয় 1000 বার ভেবে দেখবেন। ঠিক আছে, আপনাদের সঙ্গে এতক্ষণ এই আলোচনা করে আমি খুব খুশি হয়েছি। আশা করি আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, যদি পারেন সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের ব্যাপার। আমার সাবস্ক্রাইবার তো এমনিই হয়, আমার অন্য একটা চ্যানেলে কয়েক হাজার সাবস্ক্রাইবার রয়েছে, সেটা নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করি না, কারণ এই সাবস্ক্রাইবারের উপর কিছুটা নির্ভর করে আমাদের রেভিনিউ, ইউটিউবারদের রেভিনিউ। এবং
সবচেয়ে বড় কথা, আপনারা এটাকে পৌঁছে দিন। কিচ্ছু করতে হবে না আপনাকে, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে লাইক করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনারা রিচ করে দিন, আপনারা এই ভিডিওটাকে আপনাদের গ্রুপে, আপনার বন্ধু বান্ধব, যত পুরুষ বন্ধু আছে, মহিলা বন্ধু আছে, সবাইকে। কারণ মহিলারা তো আর মহিলাদের শত্রু হতে পারে না। কারণ আজকে যে পুত্রের মাতা, হ্যাঁ, সে তো আজকে ঘন্টায় ঘন্টায় হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, কারণ তার পুত্র মারা গেছে। এবং যে সে পুত্র নয়, হীরের টুকরো পুত্র বলে না, হীরের টুকরো, সত্যি সত্যি হীরের টুকরো এই ছেলেটি ছিল। এটা আমাদের ভেবে দেখা দরকার। যাই হোক, আপনারা সকলেই সুস্থ সমর্থ থাকবেন, ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি। নমস্কার।